প্রিয়াঙ্কা একটি পরিশ্রমী এবং গুণী মেয়ে ছিল। তার পরিবার নিম্ন মধ্যবিত্ত ছিল। বাবা মাঠে চাষ করে সংসার টানতেন। প্রিয়াঙ্কা বড় হয়ে যাবার পর তার বাবার সাহায্যের জন্য একটি ধাবাতে চিকেন বিরিয়ানি তৈরির কাজ করত। তার হাতের চিকেন বিরিয়ানি খুবই সুস্বাদু ছিল। এজন্য ধাবার মালিক সোমনাথ বাবু তাকে বেশ সমীহ করে চলতেন। প্রিয়াঙ্কা মা, তুমি আমার ধাবা ছেড়ে চলে যাচ্ছ, এটা আমার কাছে খুবই দুঃখজনক খবর। জানি না তুমি চলে যাওয়ার পর এ ধাবা কেমন করে চলবে, কেননা এখানকার লোকজন অনেক দূর দূর থেকে আসে তোমার হাতে বিরিয়ানি খেতে। আমি বুঝতে পারছি কাকু, কিন্তু আমারও তো কিছু করার নেই। একই এত বয়স হয়ে গেছে, তার উপরে বাবার শরীর অসুস্থ থাকে। বাবা আমার জন্য সব সময় চিন্তিত থাকেন। তাই এবার বাবা বিয়ে ঠিক করাতে আমি আর কিছু বললাম না। একেবারে ঠিক কথা মা, তোমার বাবা মারও তো ইচ্ছা যে তোমাকে সুখী দেখে। তা তোমার শ্বশুর বাড়ির লোকজন কেমন? মানে মানে টাকা পয়সা বাড়িঘর সবকিছু আছে তো? সোমনাথ বাবুর কথা শুনে প্রিয়াঙ্কা মনে মনে একটু দুঃখী হয়ে যায় আর বলে, কাকু বুঝতেই তো পারছেন, এমনিতেই আমার বয়স হয়েছে, প্রায় 37 বছর বয়স। আর আমি দেখতে শুনতেও খুব একটা ভালো নয়। তাছাড়া গরিব বাড়ির মেয়ে, এখন আমার জন্য তো আর রাজপুত্র পাওয়া যাবে না। তাই গরিব বাড়ির ছেলের সঙ্গেই আমার বিয়ে হচ্ছে। খুব ভদ্র মানুষ ওরা। মা, আমি একদম চিন্তা করব না। যেখানে তোমার শ্বশুর বাড়ির লোকেরা ভদ্র, তাহলে তো আমার আর কোনো চিন্তাই নেই। আমি অপরবালার কাছে প্রার্থনা করব তুমি যেন সুখী থাকো। প্রিয়াঙ্কার বাবা দীননাথ বাবু তার বিয়ে দীপক নামে একটি গরিব ছেলের সঙ্গে ঠিক করে দিয়েছিলেন। দীপক এবং তার বাড়ির লোকজন মিলে মোট 9 জনের পরিবার। কষ্টসৃষ্টে হলেও মোটামুটি তাদের দিন চলে যাচ্ছিল। কিন্তু বিয়ে ঠিক হওয়ার পরেই হঠাৎ তারা এক সমস্যায় পড়ে যায়। একদিন দীপকের মা সুধা দেবী বলেন, বাবা তোরা দুই ভাই মিলে বাড়িটাকে একটু রং করলি না? চারিদিক থেকে জল পড়ছে। নতুন বউ বাড়িতে আসবে আর এই রকম বাড়ির হাল দেখলে সে মনে মনে কি ভাববে বলতো? মা, তুমি জানো তো আমাদের পরিস্থিতি কেমন। এখন বিয়ের খরচ তুলতে হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপরে যদি বাড়ি মেরামতের ব্যাপারে ভাবি তাহলে তার কিছুই থাকবে না। বিয়ের খরচ, খাওয়া দাওয়ার খরচ নিয়ে তো সব মিলিয়ে অনেক টাকার ব্যাপার। দুই ছেলে মেয়ে মিমি এবং টুটুল আনন্দে লাফিয়ে ওঠে। কাকু কাকু, বিয়েতে কি আইটেম হবে গো? আমার তো চিকেন বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে। বিরিয়ানি হবে তো? না রে মা, চিকেন বিরিয়ানি হবে না। আমাদের অত পয়সা নেই, সাদা ভাত হবে। কিন্তু মা, ঠাম্মা যে বললেন চিকেন বিরিয়ানি হবে। ঠাম্মা, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলেছিলে। আরে বাবা, সেই কোন কালে ওদের মন রাখার জন্য বলে দিয়েছিলাম, ওরা সেই কথা এখনো মনে করে রেখেছে। মিনি এবং টুটুল কান্নাকাটি করতে থাকে। সুধা দেবী এবং তার বড় বৌমা রচনা দুই ছেলে মেয়েকে বোঝায়। দীপক এবং তার দাদা কাজের জন্য বেরিয়ে পড়ে। দীপকের মনে তার ভাইপো ভাইঝিদের কান্না সারাক্ষণ বাজতে থাকে এবং সে ঠিক করে আজকে সবাইকে চিকেন বিরিয়ানি খাওয়াবে। কাজ করে ফেরার সময় দীপক একটি বিরিয়ানির দোকানের সামনে দাঁড়ায়। সেখানে গরম গরম বিরিয়ানি বিক্রি হচ্ছিল এবং লোকজনের প্রচুর ভিড় ছিল। দীপক সবার জন্য বিরিয়ানি কেনে এবং টাকা দিতে গিয়ে দেখে তার কাছে টাকা নেই, অর্থাৎ তার পকেট মার হয়ে গেছে। দোকানের মালিক একথা শুনে রেগে ফেটে পড়ে এবং দীপককে মারধর করতে শুরু করে। দাদা, আমি সত্যি বলছি, আমি টাকা এনেছিলাম, কিন্তু কিভাবে যে চুরি হয়ে গেছে তাও বুঝতে পারিনি। এরকম নাটক আমার কাছে চলবে না। দাঁড়া, তোদের গ্রামের প্রধানকে বলতে হবে। এইরকম চোরকে আমাদের গ্রামে রাখাটা ভালো হবে না। এরপর সব লোকজন দীপকের বিরুদ্ধে নালিশ জানায়, যার ফলে গ্রাম প্রধান তাদেরকে গ্রামের সবার থেকে আলাদা করে এক ঘরে করে দেয়। এর ফলে তাদের দুই ভাইয়ের কাজও চলে যায়। এদিকে বিয়ের দিন কাছে এসে পড়ে। দীপক বিয়ের জন্য আপত্তি করে। তখন সুধা দেবী তাকে বুঝিয়ে বলেন, বাবা যা হবার তা তো হয়ে গেছে। একটা অসহায় মেয়েকে এভাবে বারণ করা ঠিক হবে না। ওর বাবাও কত আশা করে আছে বলতো মেয়ের বিদায়ের জন্য। বিয়ে ভেঙে গেলে সেই মেয়ের তো আর কোথাও বিয়ে দেওয়া যাবে না। এরপর দীপক এবং প্রিয়াঙ্কার বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রিয়াঙ্কা শ্বশুর বাড়িতে আসে। তখন তার শাশুড়ি সুধা দেবী বলেন, বৌমা এসো, এখানে বসো। আজ তুমি প্রথমবার বাড়িতে এসেছো। দেখো তোমার ভাঙা শ্বশুর বাড়ি, যা আছে এটাই আছে। এটাকেই তোমাকে নিজের বাড়ি বলে মনে করতে হবে মা। আমি জানি তোমার সমস্যা হবে, কিন্তু আমাদেরও কিছু করার নেই। ছেলেরা যদি একটু দাঁড়িয়ে যায়, তখন আমি তোমাদের জন্য ভালো বাড়ি তৈরি করে দেব।
মা, যে বাড়িতে আমার স্বামী আর আপনাদের মতো পরিবার থাকে সেখানে থাকতে আমার কোনো সমস্যা হবে না। আপনি আমার থাকা নিয়ে একদম চিন্তা করবেন না। সেদিন খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন প্রিয়াঙ্কা তার শাশুড়িকে বলে, মা, আজ আমার প্রথম রান্না, আপনারা সবাই কি খাবেন বলুন, আমি সেই খাবারই রান্না করব। খাবারের কথা শুনে মিনি দৌড়ে আসে আর বলে, কাকিমা, ও কাকিমা, আমি বিরিয়ানি খাবো, আমার জন্য চিকেন বিরিয়ানি করবে? কেন করব না মিনি, ঠিক আছে, আমি তোমার জন্য চিকেন বিরিয়ানি করে দেব। এই বলে প্রিয়াঙ্কা তার স্বামীর দিকে তাকায় এবং তাকে চাল, মাংস এবং অন্যান্য মশলা আনার কথা বলে, যা শুনে দীপকের মন ছোট হয়ে যায় এবং সে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। না না বৌমা, এইসব চিকেন বিরিয়ানি করতে হবে না, আজ তোমার প্রথম রান্না, তুমি বরং একটু চালের পায়েস করে দাও, তারপর সবজি ভাত, ও দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, আপনি যেটা বলছেন আমি সেটাই করে দিচ্ছি। শাশুড়ি চলে যাবার পর প্রিয়াঙ্কা তার বড় যা রচনাকে বলে, আচ্ছা দিদি, বিরিয়ানির কথা উঠতে মা এভাবে বারণ করে দিল কেন? এই বাড়িতে কি মাংস রান্না হয় না? মানে বিরিয়ানি কেউ খায় না? এরকম কোনো কথা নয় বোন, আসলে তুমি আমাদের বাড়ির পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ। কয়েকদিন ধরে তোমার দাদার ছোটদা কাজেও যাচ্ছে না, একটা সমস্যা হয়েছিল, তোমাদেরকে কিছু বলা হয়নি। আসলে পরিস্থিতি এমন ছিল যে বলার মতো সময় পাওয়া যায়নি। এই বলে রচনা সমস্ত কথা প্রিয়াঙ্কাকে বলে। সবকিছু শুনে প্রিয়াঙ্কার মন তার গরিব শ্বশুরবাড়ির লোকজনদের জন্য খুবই খারাপ হয়ে যায় এবং সে সবজি ভাত রান্না করে সবাইকে খেতে দেয়। খাওয়া দাওয়া হয়ে গেলে প্রিয়াঙ্কা মনে মনে চিন্তা করে, সত্যি আমার শ্বশুরবাড়ির লোকজন কত কষ্ট করে দিন চালায়, এদের কাছে তো টাকা পয়সা কিছুই নেই, এত কষ্টে আছে। এদের কাছে টাকা পয়সা নেই ঠিকই, কিন্তু এদের কাছে ভালোবাসারও অভাব নেই। আমি যদি এই পরিস্থিতিতে এদের সামনে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? পরের দিন সকালে প্রিয়াঙ্কা তার শাশুড়িকে বলে, মা, আজ আমি একবার মায়ের বাড়িতে যাব, বিকেল হলেই চলে আসব। ঠিক আছে মা, তুমি যাও, সাবধানে যেও, তোমার বাবা মাকে আমার তরফ থেকে প্রণাম জানিও। শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে প্রিয়াঙ্কা বেরিয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বড় বড় রেস্টুরেন্টে যায় এবং সেখানে কাজের খোঁজ করে। তার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি বড় বিরিয়ানির হোটেল ছিল, সেখানে তাকে বিরিয়ানি রান্না করে দেখাতে হয়। বিরিয়ানি রান্না হয়ে গেলে মালকিন বিরিয়ানি খেয়ে প্রশংসা করে আর বলে, দেখো প্রিয়াঙ্কা, আমার রেস্টুরেন্টটা অনেক নাম করা, এখানে অনেক দূর দূর থেকে মানুষজন খেতে আসে। তুমি কি একা 200-300 জনের রান্না করতে পারবে? মানে তোমার একার পক্ষে তা সম্ভব হবে না? না ম্যাডাম, আমার কোনো সমস্যা হবে না, আমি তো আগেও ধাবাতে রান্না করেছি, ওখানে প্রায় এত জনেরই রান্না করতাম, আমার অভ্যেস আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যখন অভ্যেস আছে তাহলে তুমি কাজে লেগে পড়তে পারো। কবে থেকে কাজে লাগতে পারবে বলো? আমি তোমাকে মাসে 15,000 টাকা করে দেব। তবে হ্যাঁ, একটা কথা, সময় মতো কিন্তু কাজে আসতে হবে, আর যখন তখন ছুটি করলে চলবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আপনার সব কথা মতোই চলবো। আজ আমি বাড়িতে গিয়ে কথা বলি, তারপর আপনাদেরকে জানাবো যে আমি কবে থেকে কাজে জয়েন করব। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে আসে। তার মনে খুবই আনন্দ ছিল যে সে কাজটি পেয়ে গেছে, কিন্তু ভয়ও ছিল যে বাড়িতে কি করে সবাইকে এই ব্যাপারে বলবে। ফেরার সময় প্রিয়াঙ্কা বিরিয়ানির কিছু মশলা এবং চাল কিনে নিয়ে আসে আর মনে মনে বলে, আমার কাছে তো মাংস কেনার মতো টাকা নেই, কিন্তু আমি এই চাল আর আলু দিয়ে আলুর বিরিয়ানি করে দিতে পারবো। আমার শ্বশুর বাড়ির লোকেরা কখনোই বিরিয়ানি খায়নি, তারা অন্তত আলুর বিরিয়ানিটা খেয়ে দেখতেই পারে, এটুকু তো আমি ওদের জন্য করতেই পারি। বাড়ি এসে প্রিয়াঙ্কা চাল এবং আলু দিয়ে বিরিয়ানি করে এবং সবাইকে খেতে দেয়। আলুর বিরিয়ানি খেয়ে সবাই খুব মজা পায় আর সুধা দেবী বলেন, বৌমা, তুমি শুধু চাল আর আলু দিয়ে কত সুন্দর বিরিয়ানি রান্না করেছো। তোমার হাতের বিরিয়ানি খেয়ে আমার তো মনে হচ্ছে এটা দারুণ খাবার গো। আমরা তো প্রথমবার এটা খেলাম, কিন্তু স্বাদ একেবারে অসাধারণ। হ্যাঁ প্রিয়াঙ্কা, আমি অনেকদিন আগে একবার বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু এরকম স্বাদ নয়। তোমার হাতে তো জাদু আছে। সত্যি সত্যি তুমি একেবারে বড় হোটেলের মতো বিরিয়ানি রান্না করেছো, যেমন গন্ধ তেমন স্বাদ। কাকিমা, তুমি এত ভালো রান্না করতে পারো, আমাকে তুমি এবার থেকে আলুর বিরিয়ানি করে দেবে, আমার খুব ভালো লেগেছে এটা খেতে। ঠিক আছে মিনি, আমি তোমার জন্য এবার থেকে আলুর বিরিয়ানি করে দেব, তবে এর থেকে চিকেন বিরিয়ানি না আরো টেস্টি হয়, সেটা কি তুমি জানো? হ্যাঁ বৌমা, সে তো হবেই,
কিন্তু আমাদের মতো মানুষজনদের পক্ষে কি মাংসের বিরিয়ানি খাওয়া সম্ভব? একদিন মাংস কিনতে গেলে আমাদেরকে 2 দিন উপোস থাকতে হবে। তাই সাদা ভাত আমাদের জন্যই অনেক। খাবার যেমন সুস্বাদু, তেমন তার পেছনে খরচ তো করতে হয় বলো। আমি বুঝতে পারছি মা, আমাদের অবস্থা এমন নয় যে আমরা এইসব জিনিস খাবো, কিন্তু আমি আপনাদেরকে কিছু বলতে চাই। আপনারা দয়া করে আমার কথাটা শুনুন। প্রিয়াঙ্কা, তুমি কিছু বলতে চাইছো? বলো না, এত সংকোচ করার কিছুই নেই। আসলে আমি একটা হোটেলে কাজ করতে চাই, ওখানে কাজ করে আমি সংসারে কিছু টাকা দিতে চাই। কিন্তু বৌমা, ছেলেরা ঘরে বসে থাকবে আর বাড়ির বউ কাজ করে টাকা রোজগার করে আনবে, সেটা তো দেখতে খারাপ বলো। আশেপাশের লোকজনরা কি বলবে বলো তো? আচ্ছা মা, আপনি আশেপাশের লোকজনদের কথা ভাবছেন, যারা আপনাদের ছেলেকে মিথ্যে অপবাদ দিয়ে মারধর করলো আর আপনাদেরকে এক ঘরে করে দিল, তারা কি ভাববে সেটা নিয়ে আমাদের কি? তারা যখন এতদিন আমাদের কথা ভাবেনি, তাহলে আমরা কেন তাদের ব্যাপারে চিন্তা করব? মা, প্রিয়াঙ্কা একদম ঠিক কথা বলেছে। আপনি কোন সমাজের কথা বলছেন বলুন তো? যেই সমাজ আমাদেরকে আজ এত সমস্যার মুখে দাঁড় করিয়েছে, তাদের কথা? ঠিক আছে প্রিয়াঙ্কা, আমি তোমাকে বাধা দেবো না। তুমি হোটেলে কাজ করতে পারো, তবে আমাদের 2 ভাইকেও বেরোতে হবে। আমরা জানি আমরা এখানে কাজ পাবো না, তাই আমরা অন্য শহরে যাব। আমরা হয়তো 2-4 মাস তোমাদের টাকা পাঠাতে পারবো না, কিন্তু যখন আমরা ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে যাব, তখন আমাদের পরিস্থিতি ঠিক হয়ে যাবে। ততদিন কি তুমি আমাদের বাড়ির লোককে খেয়াল রাখতে পারবে? তোমরা নিশ্চিন্ত হয়ে যেতে পারো, আমি আর দিদি সবকিছু সামলে নেব। আমি হোটেলে কাজ করব, খরচ চালাবো, আর দিদি বাড়ি সামলাবে, তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ ছোটদা, আমরা 2 যা মিলে এই সংসারটাকে ঠিক সামলে নেব। তোমরা 2 ভাই শহরে যাও, নিজেদের পায়ে দাঁড়াও। এভাবেই 2 বইয়ের সাহসে স্বামীরা সাহস পায়। শাশুড়ি শ্বশুর 2 বৌমাকে দেখে গর্ববোধ করেন। কিছুদিন পর 2 ছেলে শহরে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা প্রত্যেকদিন হোটেলে যায় এবং রান্না বান্না করে বেঁচে যাওয়া খাবার দাবার ঘরে নিয়ে চলে আসে। প্রায় 1 মাস তারা এভাবেই কষ্টে দিন চালায়। মাসের শেষে প্রিয়াঙ্কা যখন মাইনে পায়, তখন টাকা দিয়ে সবার জন্য ভালো ভালো খাবার এবং মোটামুটি পরার একটা করে জামা কিনে আনে। এত সবকিছু দেখে বাড়ির সবাই আনন্দিত হয়ে ওঠে। বৌমা, আমি কপাল করে না তোমাদের মতো 2 লক্ষ্মী বউ পেয়েছিলাম। ছোট বৌমা, তুমি সাহস দেখিয়ে কাজে লেগেছিলে বলে আজ আমরা এই দিন দেখতে পেলাম। কখনো কল্পনা করিনি যে আমাদেরও দিন ফিরে যাবে। কাকিমা কাকিমা, আজ খাবারের জন্য কি এনেছো? সোনা, আজকে আমি কিছু আনিনি, তবে আজকে আমি একটা জিনিস বানাবো, সেটা তোমার খুব প্রিয়। এই বলে প্রিয়াঙ্কা ব্যাগ থেকে মাংস বার করে এবং চিকেন বিরিয়ানি রান্না করে। বিরিয়ানি সে সবাইকে খেতে দেয়। এভাবে তার শ্বশুরবাড়ির লোকজনদের এত দিনের চিকেন বিরিয়ানি খাওয়ার শখ মেটে। কয়েক মাস পর দীপক এবং তার দাদা শহর থেকে টাকা পাঠায়। এদিকে 2 বউ মিলে বাড়ি মেরামত করে। তারপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মায়াপুরের রায়চক বাজারে সুনিধি ও অশোকের একটি ছোট ইলিশের হোটেল ছিল। হোটেলটি নামে ছোট হলেও ইলিশ মাছের বিভিন্ন আইটেম থাকায় হোটেলটির নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। যেখানে সুনিধি একাই হোটেল চালাতো আর অশোক একজন জেলে হওয়ায় সে সমুদ্র থেকে বড় বড় সাইজের ইলিশ ধরে এনে সুনিধিকে যোগান দিয়ে যেত। আর তাই সেখানে অন্যান্য হোটেলের তুলনায় খুবই আকর্ষণীয় ইলিশ মাছ পাওয়া যেত। আর হয়তো এই কারণেই সেখানে খরিদ্দারের ভিড় লেগেই থাকতো। এই শুনছো, এটাই এই ইলিশ হোটেলের মালিক সুনিধি। তুমি কি বলবে বলছিলে নাকি বলো না, তাহলে আমাদের বেশিক্ষণ বসে থাকতে হবে না। আরে দাঁড়াও না গিন্নি, তুমি আবার বেশি ব্যস্ত হয়ে পড়ো না। ইলিশ ভাজার গন্ধে তুমি যে দেখছি থাকতেই পারছো না। আর হ্যাঁ, আমি হোটেলের ছেলেটিকে আগেই বলেছিলাম, ও হয়তো এতক্ষণে ইলিশ ভাজা নিয়ে এলো বলেই কথা। খরিদ্দারগুলি এভাবেই নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। তখন সুনিধি ওখানেই ছিল এবং সে তখন তাদের কথাবার্তা শুনতে পায়। এরপর সুনিধি হোটেলের কাজের ছেলেকে উদ্দেশ্য করে বলে, এই পল্টু, 2 নম্বর টেবিলে 2টো ইলিশ ভাজা আর কিছু স্যালাড দিয়ে যেত। এরা অনেকক্ষণ ধরে ডাল ভাত নিয়ে বসে আছে। এই যে দাদা, আপনারা কিছু মনে করবেন না, আসলে অনেক খরিদ্দার তো, তাই আপনাদের দিকে খেয়াল রাখা হয়নি। না না থাক, তাড়াহুড়ো করার কিছুই নেই। আমাদের কাছে এর আগেও আপনার পল্টু ইলিশ ভাজা নিয়ে এসেছিল, কিন্তু ছোট সাইজের ইলিশ বলে আমরাই ফেরত দিয়েছি। বড় সাইজের ইলিশ ভাজা হলে তবেই আমাদের দিতে বলেছি। আরে ফেরত দিলেন কেন? একবার না হয় খেয়েই দেখতে পারতেন।
আমাদের ইলিশ ভাজা এতই ভালো হয় যে আপনি খেলে ছোট খাচ্ছেন কি বড় খাচ্ছেন বুঝতেই পারবেন না। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু এত দূরে আপনার এখানে ইলিশ খেতে এসেছি, এখন ছোট সাইজের খেয়ে গেলে মন ভরবে বলুন? এখন ইলিশের সিজন, এই সময় তো লোক বড় সাইজেরই খুঁজবে। আসলে তারা ঠিকই বলছিল, তখন বর্ষার সময় ছিল এবং বাজারে বাজারে ইলিশ মাছের ছড়াছড়ি হচ্ছিল, কিন্তু সব জায়গায় ইলিশ মাছ পাওয়া গেলেও মায়াপুরে সমুদ্রের জল বেশি ছিল, আর তাই সেখানে সরকার মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা দিয়েছিল, আর অশোক তাকে এটাই জানিয়েছিল। আসলে সুনিধি শুধু হোটেলের দায়িত্বে ছিল আর অশোক মাছ ধরতো, তাই মাছ জোগাড় করার দায়িত্ব তার ছিল। এই সমস্ত কারণেই হয়তো সুনিধি তার হোটেলে বড় সাইজের ইলিশ রাখতে পারছিল না। তাই সুনিধি তাদেরকে বলে, দেখুন দিদি, এই মুহূর্তে আমাদের হোটেলে এর থেকে বড় সাইজের ইলিশ হবে না। আসলে আমরাও অনেক চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। এখন না পেলে আমিই বা কি করব বলুন? তাহলে ঠিক আছে, আমরা আসছি। আর আপনার ইলিশ হোটেলের নাম পরিবর্তন করে পুঁটি মাছের হোটেল নাম রাখুন। যেখানে এসে মন পছন্দের ইলিশই পাওয়া যাবে না, তার আবার ইলিশ নাম রেখে কি লাভ? এই চলো চলো এখান থেকে, এখানে বসে থেকে কোনোই লাভ নেই। এই বলে খরিদ্দারগুলি কিছু না খেয়েই সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। দিনের পর দিন তাদের হোটেলের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হচ্ছিল এবং খরিদ্দার আসা প্রায় শূন্য হয়ে পড়েছিল। সুনিধি খুব পরিশ্রম করেই হোটেলটি প্রতিষ্ঠিত করেছিল। এমনই এক সময় ছিল যখন তারা খুবই দারিদ্র ছিল, এমনকি দিন শেষে তাদের ভালোভাবে খাওয়াও জুটত না। কিন্তু বন্যার ফলে সে বছর প্রচুর পরিমাণে ইলিশ ধরে ভেজে বিক্রি করে। সেই সময় থেকে সুনিধি পরিচিতি পেয়েছিল। সুনিধি বাড়িতে একাকী বসে এসবই চিন্তাভাবনা করছিল। হে ঈশ্বর, আমাদের সঙ্গে এরকম কেন করছো? যেই বর্ষার জন্য একদিন আমাদের জীবন পাল্টে গিয়েছিল, আজ সেই বর্ষা আমাদের জীবন তছনছ করে দিচ্ছে। অশোক প্রতিদিন মাছ ধরতে যাচ্ছে, কিন্তু ইলিশ মাছ পাচ্ছে না। সুনিধি যখন বাড়িতে বসে বসে এসবই চিন্তাভাবনা করছিল, ঠিক তখনই সেখানে অশোক আসে। অশোক সেদিনও মাছ ধরতে গিয়েছিল, কিন্তু সে খালি হাতেই ফিরেছিল। তখন, কি হলো, তুমি আজও যে খালি হাতে বাড়ি ফিরে এলে? তাহলে তুমি আজও কি ইলিশ মাছ পাওনি? এই না, মানে এই কদিন এরকমই হবে। তুমি বরং এই কদিন অন্য কোনো মাছ দিয়ে হোটেল চালাও। না, সেটা করলে হয় না। আমাদের হোটেলটা ইলিশ হোটেল, যেখানে সকলে ইলিশ মাছ খেতেই আসে। আর এখন ইলিশ মাছের জায়গায় অন্য মাছ দিচ্ছি বলে কেউ আসতেও চাইছে না। এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন আমাদের হোটেলটাই বন্ধ করে দিতে হবে। এই তুমি চুপ করো তো। হোটেল বন্ধ করতে হলে সেখানে আমিই বা কি করব বলো? এই তো দেখো, তোমার সামনেই জাল নিয়ে ফিরছি, কিন্তু ইলিশ মাছ না ধরতে পারলে সেখানে আমিই বা কি করব? তুমি কি করবে মানে? তুমি তো সব থেকে পুরানো জেলে। সবাই বলে তোমার জাল থেকে ইলিশ মাছ পালাতেই পারে না, আর এখন সেখানে শুধু তোমার জাল ছেড়ে বাকি সবার জালেই ইলিশ মাছ পড়ছে। সুনিধির কথা শুনে অশোক একটু চিন্তায় পড়ে যায়। আসলে সুনিধি ঠিকই বলছিল। সে সমুদ্রে না গেলেও আশেপাশের জেলেদের খবর ঠিকই পাচ্ছিল, আর তারা সমুদ্র থেকে প্রতিনিয়ত ইলিশ মাছ ধরে নিয়ে আসছিল। আর সেজন্যই সুনিধির একটু হলেও অশোকের প্রতি সন্দেহ হয়। তখন, দেখো, তোমার যা ভাবার তুমি তাই ভাবো, এতে আমার কিছুই করার নেই। আর যদি তুমি এরকমই ভেবে থাকো তাহলে নিজেই সমুদ্রে গিয়ে দেখো না, ইলিশ মাছ ধরা কত কঠিন একবার গেলেই বুঝতে পারবে। এই বলে অশোক রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এগুলো শুনে সুনিধি আরও চিন্তায় পড়ে যায় ও সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। এখন সুনিধি অশোকের মধ্যে আরও একটি পরিবর্তন লক্ষ্য করে। সে এখন সমুদ্রে যেত ঠিকই, কিন্তু জাল নিয়ে যেত না। খালি হাতে যেত ও খালি হাতেই ফিরে আসতো। তাই একদিন সন্দেহের বশে সুনিধি তার পিছন পিছন যায়। তখন, এই তো এখানে এসে গিয়েছি। এবারে দেখছি অশোক প্রতিদিন এখানে এসে কি করে। কিন্তু এ কি, কই অশোককে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। এই যে কাবেরীদি, তুমি অশোককে দেখলে? ও এক্ষুনি এখানে এলো, কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি না। কে অশোক? তাকে তো আমরা কয়েক মাস আগে থেকেই দেখতে পাচ্ছি না। ওসব বাদ দাও, সমুদ্রে এখন বড় বড় সাইজের ইলিশ মাছ পড়ছে। তুমি বরং মাছ ধরতে শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, এখন তো সমুদ্রে জাল দিলেই ইলিশ মাছ উঠছে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু সমুদ্রে তো বর্ষার কারণে সরকারি নিষেধাজ্ঞা ছিল। ধুর, ওসব উড়ো খবরে কান দাও কেন?
ওই আধবেলা খবরে বলেছিল, কিন্তু সেদিন তো ঝড় বৃষ্টি কিছুই হয়নি। আর তুমি তো দেখতেই পাচ্ছ, এই কাঠফাটা রোদ্দুরে কে এসব মানা শুনবে? কারণ সে বুঝে গিয়েছিল যে অশোক এতদিন তাকে মিথ্যা কথা বলে এসেছে। এরপর সুনিধি পরীক্ষা করার জন্য সমুদ্রে মাছ ধরা শুরু করে ও সে সত্যি সত্যি সেদিন প্রচুর পরিমাণে ইলিশ মাছ পায়। এরপর সে মাছগুলি নিয়ে বাড়ি চলে আসে। এভাবেই সেদিন কেটে যায়। পরের দিন সকাল সকাল অশোক যখন জাল নিয়ে সমুদ্রে যাচ্ছিল তখন, কি হলো, কি ব্যাপার? জাল নিয়ে কোথায় যাচ্ছ? কোনো বাগান বাড়ি ঘিরতে যাচ্ছ নাকি? আমি জাল নিয়ে কি করতে যাই তুমি কি জানো না নাকি? হ্যাঁ জানি, আর সেজন্যই বলছি, সত্যি করে বলো তো, তুমি মাছ ধরার নাম করে কোথায় যাও? কাবেরীদি বলছিল তুমি নাকি 1 মাস সমুদ্রের কিনারায় যাওনি। হে হে, আমায় কিভাবে পাবে? আমি সমুদ্রের ধারে থাকলে তবেই তো আমাকে দেখতে পাবে। আমি বড় জেলে, বুঝলে? আমি সমুদ্রের ধারে কখনোই থাকি না। চুপ করো তুমি, আর মিথ্যে কথা বলো না। আমি কাল গিয়ে নিজের চোখে দেখে এসেছি তুমি ওখানে ছিলেই না। এখন সত্যি সত্যি বলো তুমি কোথায় যাও? তুমি কি অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছো নাকি, যে সারাদিন সেখানেই তোমার কেটে যায়? সেদিন অশোক এক প্রকার ফেঁসে গিয়েছিল। সুনিধি সব কিছু ঠিকঠাক বলে, অশোকের কথা ঘোরানোর কোনো জায়গাই থাকে না। এবং তখন সুনিধিকে কান্নাকাটি করতে দেখে অশোক বলে, আরে তুমি শুধু শুধু কাঁদছো। আসলে আমি ইলিশ মাছের নয়, অন্য কিছুর ধান্দায় আছি। তাহলে আজ তোমায় সত্যি কথা বলছি, শোনো। কয়েকদিন আগে সমুদ্রে মাল ভর্তি একটি জাহাজ ডুবে গিয়েছিল, আর আমি খবর নিয়ে দেখেছি জাহাজটিতে অনেক সোনাদানা ভর্তি ছিল। আর তাই আমি 1 মাস ধরে ওই জাহাজটিকেই খুঁজছি। এখন ওটা পেলে আমাদের ভবিষ্যৎই পাল্টে যাবে। আর হ্যাঁ, সোনাদানা পেয়ে আমরা শেষে বড়লোকও হয়ে যাব। অশোকের মুখে এরকম কথা শুনে ও তার লোভ দেখে সুনিধি চিন্তায় পড়ে যায়। ও সে তখন বলে, অশোক, তুমি এরকম লোভে পড়ো না, কারণ জাহাজ ডুবলে সমুদ্রের গভীরে চলে যাবে, যেখানে তোমার বিপদও হতে পারে। তুমি দয়া করে এসব বন্ধ করে দাও। আরে তোমার মাথা খারাপ আছে নাকি? আমি 1 মাস ধরে পরিশ্রম করছি, আর এখন অনেকটা কাছাকাছিও চলে গেছি। আর হ্যাঁ, তোমায় আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি অনেক দক্ষ জেলে, আমার অনেক অভিজ্ঞতা আছে। দেখবে আমার কিছুই হবে না। এই বলে অশোক সেখান থেকে চলে যায়। ও সে পরের দিন আবারও সমুদ্রে চলে যায়। এরপর সে সাঁতরে প্রতিবারের মতোই সমুদ্রের গভীরে চলে যায়। কিন্তু যেতে যেতে তার সামনে এক বিশাল নরখাদক মাছ উপস্থিত হয়। তখন অশোক খুব ভয় পেয়ে যায়। ও সে কষ্টসৃষ্টে ঈশ্বরের কৃপায় উপরে উঠে আসে। উপরে এসে সে তখন সুনিধির বলা কথাগুলি মনে করতে থাকে এবং তখন মনে মনে পস্তাতে থাকে। তখন সুনিধি হোটেল বাঁচাতে ওখানেই মাছ ধরতে গিয়েছিল। তাকে দেখে অশোক বলে, আমায় তুমি ক্ষমা করে দাও সুনিধি। আমি এতদিনে আমার ভুল বুঝতে পেরেছি, আর এটাও জেনে গিয়েছি যে মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছুই করা উচিত নয়। এভাবেই সে তার সঙ্গে ঘটে যাওয়া সমুদ্রের নিচের ঘটনা বলতে থাকে। সব কিছু শোনার পর সুনিধি তাকে লোভ না করে আবারও আগের মতো ইলিশ মাছ ধরার কথা জানায়। এটা শুনে অশোকও রাজি হয়ে যায়। এরপর থেকে অশোক সমুদ্রে মাছ ধরতে বের হতো ও সে আগের মতোই প্রচুর পরিমাণে মাছ ধরে নিয়ে বাড়ি ফিরত। এভাবেই করলে সুনিধির হোটেল চালাতেও আর কোনো অসুবিধা হতো না, যার ফলে তাদের হোটেল আবারও আগের মতোই চলতে থাকে। এভাবেই তারা আবারও সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো, ও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।